তাহলে ছাত্ররা, আমি যেমন আগের ভিডিওতে আমি তোমাদের কথা দিয়েছিলাম যে আমি তোমাদের কয়েকটা অঙ্ক করে দেব। আজকে আমি তোমাদের জন্য 12টা অঙ্ক নিয়ে এসেছি। আগের ভিডিওতে আমি বলেছিলাম 11টা অঙ্ক দেব, একটা অঙ্ক ফাউ দিয়েছি, পুরো 12টা বাজিয়ে দিয়েছি। তাহলে দেখা যাক আমরা আজকে কোন 12টা অঙ্ক এখানে করব। তাহলে দেখো, আজকে আমাদের প্রথম অঙ্কটা হলো, আমরা অঙ্কটা শুরু করি। ধরি সভ্য সংখ্যা ইকুয়াল টু এক্স জন। সুতরাং প্রত্যেকের শেয়ার বা মূলধন কত আছে? x% করে। কার মোট মূলধনের। শুধু x% কথার কোনো মানে হয় না। সুতরাং x জনে মোট আছে কত? মোট মূলধন কত? x ইন্টু x%, কার মোট মূলধনের, ইকুয়াল টু x²%, কার মোট মূলধনের। সুতরাং এই যে x² ইকুয়াল টু কত হবে? 100, কারণ মোট মূলধন তো মোট মূলধনের 100%। তাহলে x কত হয়ে গেল? 10। সুতরাং সদস্য সংখ্যা হচ্ছে 10। আর প্রত্যেকের শেয়ার কত? প্রত্যেকের শেয়ার কত? মোট মূলধনের 10%। হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে 2 নম্বর যে অঙ্কটা আছে সেটা একটু দেখে নেওয়া যাক। অঙ্কটা দেখেছো? এবার দেখো, এখানে এই যে XYZ দিয়ে অঙ্কটা আছে, তবে তোমাদের কিন্তু পরীক্ষা অঙ্কটা XYZ এর জায়গায় বিভিন্ন সংখ্যা দিয়েও আসতে পারে। আমরা যদি XYZ দিয়ে পারি, তাহলে আমরা সংখ্যা দিয়েও পারব। এই হচ্ছে ব্যাপার। এবার দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব। দেখো কি হচ্ছে, সঞ্চয়ের পরিমাণ x% বেড়েছে। x% সঞ্চয়ের পরিমাণ বেড়েছে, কিন্তু সঞ্চয় যাই বলো সেটা কি তার আয় থেকে হবে। তাহলে আমি যদি জমানোটা বাড়াতে চাই, তাহলে আমাকে খরচটা কমাতে হচ্ছে কত? y%। এখানে যতটা বাড়বে এখানে ঠিক ততটাই কমবে, তার মানে এরা দুজন সমান। তাহলে এই জিনিসটা আমরা মনে মনে ছকে নিলাম। তাহলে আমরা অঙ্কটা এবার শুরু করব এভাবে। প্রশ্নানুসারে সঞ্চয়ের x% ইকুয়াল টু ব্যয়ের y%, বা সঞ্চয় ইস্টু ব্যয় ইকুয়াল টু y/x। সুতরাং এবার আমাকে কি বের করতে হবে? আয় যদি z টাকা হয়, হলে সঞ্চয় কত হবে? z ইন্টু সঞ্চয়ের আনুপাতিক ভাগ আর হচ্ছে y/y+z, যেমনি y+x টাকা। ও ব্যয় কত হবে? ব্যয় হচ্ছে z ইন্টু আনুপাতিক ভাগ হার x/y+x, সো zx/x+y টাকা। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। খুব ছোট্ট অঙ্ক। 3 নম্বর অঙ্কটা একবার একটু আমরা দেখে নিই।
তাই 3 নম্বর অঙ্কটা দেখা হয়েছে। এবার দেখো বলছে দুজনের আয় সমান হবে যদি প্রথম জনের আয় 7% বৃদ্ধি পায় আর দ্বিতীয় জনের আয় 7.5% হ্রাস পায়। আচ্ছা, কারোর আয় যদি 7% বৃদ্ধি পায় তাহলে বর্ধিত আয়টা কি হবে? তার পূর্বেকার আয়ের 107%। আর কারোর আয়ের যদি 7.5% কমে যায় তাহলে তার পরিবর্তিত আয় কি হবে? পূর্বেকার আয়ের 92.5%। তার মানে বোঝা যাচ্ছে এই দুটো জিনিস সমান। এখন তো তাদের পরিবর্তিত আয় সমান, তাহলে এখন এই দুটো সমান। তা সেটাই আমরা এখান থেকে অঙ্কটা এভাবে শুরু করব। প্রথম জনের আয় 7% বাড়লে পরিবর্তিত আয় হবে পূর্বেকার আয়ের 107%। অনুরূপে দ্বিতীয় জনের পরিবর্তিত আয় কি হবে? পূর্বেকার আয়ের 92.5%। তার মানে 195/2%। তাহলে প্রশ্নানুসারে প্রথম জনের আয়ের 107% ইজুকাল টু দ্বিতীয় জনের আয়ের 195/2%। সুতরাং প্রথম জনের আয় ইস্টু দ্বিতীয় জনের আয়, খেয়াল করো কত হচ্ছে? 195/2 ইস্টু 107, দ্যাট ইজ ইকুয়াল টু 195/214। ব্যাস, অনুপাতটা আমরা পেয়ে গেলাম। এবার দুজনের মোট আয় কত? মোট আয় 85,890 টাকা। এবার এই টাকাকে এই অনুপাতে ভাগ করে দিতে তোমরা পারবে, তাহলে বাকিটা নিজেরা করবে। করলেই উত্তরটা পেয়ে যাবে। এবার আসি আমরা আমাদের চতুর্থ অঙ্কে। চতুর্থ অঙ্কটা একটু দেখে নাও কি আছে। দেখো, এই অঙ্কটা নিয়ে শিক্ষকদের মধ্যেও একটা বেশ বিতর্ক আছে। এই মুদ্রা মূল্য হ্রাসের ব্যাপারটা বেশ জটিল অর্থনীতির ব্যাপার, তো সেগুলো অঙ্ক ঠিকই, কিন্তু তার মধ্যে একটু অন্য সূত্র কাজ করে। তাহলে এই অঙ্কটাকে আমরা দুভাবে করতে পারি। এক হচ্ছে আন্তর্জাতিক প্রেক্ষাপটে, আর হচ্ছে আমাদের দেশীয় প্রেক্ষাপটে। কোন ক্ষেত্রে অঙ্কটা করতে হবে সেটা কিন্তু বলা নেই। আমরা যদি আন্তর্জাতিক প্রেক্ষাপটে দেখি তাহলে দেখো, দেখলে আগে $1 জন্য 100 টাকা দিতে হলে বর্তমানে দিতে হবে
104 টাকা। তার মানে আগে যে জিনিসটার কিনতে গিয়ে আমাদেরকে 100 টাকা দিতে হতো, ধরো একটা জিনিস তার দাম ছিল $1, এবার সেটা কিনতে গেলে আমাদের কত টাকা দিতে হচ্ছিল? 100 টাকা। এখন দিতে হচ্ছে কত? 104 টাকা। তার মানে আলটিমেটলি বৃদ্ধি কত পেল? বৃদ্ধি 4%। এটা হলো অ্যান্সার হবে যদি আমি ইন্টারন্যাশনাল ট্রানজাকশনের ক্ষেত্রে দেখি। আমরা যদি দেশীয় ক্ষেত্রে দেখি, কি আমরা দেশীয় ক্ষেত্রে যদি দেখি, বাজারের সাপেক্ষে দেখলে কি হচ্ছে? পূর্বেকার 100 টাকার 96% ইকুয়াল টু বর্তমানের 100 টাকা। এবার কোনো একটা জিনিস তাহলে পূর্বেকার 100% টাকার ইকুয়াল টু বর্তমানের কত টাকা? 100 গুণ 100/96 টাকা। তার মানে কত দাঁড়াচ্ছে? 4 দিয়ে কাটলে 25, 4 দিয়ে কাটলে 4 24, 4 দিয়ে কাটলে 25, 4 দিয়ে কাটলে 6, তাহলে 625/6 টাকা। তার মানে 104.16 টাকা। তার মানে আগে যেটার দাম ছিল 100 টাকা, সেইটা কিনতে গেলে এখন আমাকে এই টাকা দিতে হবে। সুতরাং বৃদ্ধি পেল কত? বৃদ্ধি পেল 4.16%। তাহলে এখন আমাকে এত টাকা, এত পার্সেন্ট বেশি দিতে হবে। এত টাকা নয়, সরি, এত পার্সেন্ট। এবার আমাদের আজকের 5 নম্বর অঙ্কটা দেখা যাক। 5 নম্বর অঙ্কটা দেখেছ? এই অঙ্কটা পুরোটাই নির্ভর করছে এর ক্রয় মূল্যের ওপর। তাই আমরা এখানে প্রথমে এর ক্রয় মূল্য ধরে নেব। দেখো কত সহজ অঙ্কটা। ধরি এর ক্রয় মূল্য ছিল কত ধরবো? 100x টাকা। যেহেতু শতকরা করছি 100x ধরলে সুবিধে। সুতরাং 20% ক্ষতিতে এর বিক্রয় মূল্য, এ তো 20% ক্ষতিতে বিক্রি করেছে, কত হলো? 80x টাকা। 80% বের করো, 80x টাকা। সুতরাং এইটা এ কাকে বিক্রি করেছে? এ বিক্রি করেছে বি কে। সুতরাং বি এর ক্রয় মূল্য হলো 80x টাকা। 20% লাভে এ যদি বিক্রি করত, এর বিক্রয় মূল্য হবে কত? 100x এর 120%। তার মানে কেটে গেল, তাহলে 120x টাকা। সুতরাং 20% লাভে যেটা হলো, এটা হচ্ছে বি এর বিক্রয় মূল্য। তাহলে বি এর বিক্রয় মূল্য ইকুয়াল টু 120x টাকা। তাহলে বি এর বিক্রয় মূল্য পেয়েছো, বি এর ক্রয় মূল্য পেয়েছো। তাহলে বি এর শতকরা লাভ কত? বি এর লাভ কত? প্রথমে লাভ বের করি। লাভ হচ্ছে 120x মাইনাস 80x ইকুয়াল টু 40x টাকা। সুতরাং বি এর শতকরা লাভ কত? লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। এটা কাটলো 2, এটা কাটলো 50 ইকুয়াল টু 50 টাকা। শতকরা লাভ 50 টাকা। শতকরা লিখলে শতকরা 50 টাকা লাভ লিখতে হবে, আর যদি লেখো 50% লাভ লিখতে হবে। খুব সহজ অঙ্ক। এবার আসি আমাদের 6 নম্বর অঙ্কে।
নম্বর অঙ্কটা একটু দেখে নেওয়া যাক। নম্বর অঙ্কটা দেখে নিয়েছো? এটা খুব সোজা অঙ্ক। এই অঙ্কটা কি করে, অনেকেই গরুর সংখ্যা, গরুর মূল্য, ঘোড়ার মূল্য বের করে, তারপর তার অনুপাত বের করে। আমার এখানে কিন্তু গরুর মূল্য বা ঘোড়ার মূল্য জানতে চাইনি, সেজন্য আমি এর মূল্য বের করবই না। তাহলে আমি অঙ্কটা কিভাবে করব দেখো। ধরি একটি গরুর মূল্য x টাকা ও একটি ঘোড়ার মূল্য y টাকা। সুতরাং x প্লাস ওয়াই ইজুকাল টু 2,40,000। 1 নম্বর। এবার দেখো, দাম ছিল 2,40,000 টাকা, ঘোড়ার মূল্য 30% বাড়লো এবং গরুর মূল্য 40% বাড়লো। ঘোড়ারটা 30, গরুরটা 40, বাড়াতেই দামটা বেড়ে কত হয়ে গেল? 2,40,000 ছিল 3,20,000 টাকা, তার মানে 80,000 টাকা বেড়ে গেল। 80,000 টাকা বেড়ে গেল। তাহলে গরুর মূল্য বৃদ্ধি পেল কত? 40%। সুতরাং বৃদ্ধিটা পেল। আমি দেখো পুরোটাও বের করতে পারতাম, বর্ধিত মূল্যটাও বের করতে পারতাম, কিন্তু করব না। বৃদ্ধি পেল। কত বৃদ্ধি পেল? এক্স, গরুর মূল্য ছিল এক্স, তাহলে এক্স এর 40%, এক্স ইন্টু 40/100, তার মানে 4x/10 টাকা। আমি এটা কাটাকুটি করব না। ঘোড়ার মূল্য 30% বাড়ল, সুতরাং বাড়লো কত? আমি শুধু বাড়লো, বেড়ে কত হলো বের করছি না। y ইন্টু 30/100 ইজুকাল টু 3y/10 টাকা। প্রশ্নানুসারে এই যে বর্ধিত মূল্য 4x/10 প্লাস 3y/10, এইটা ইজুকাল টু কি? 3,20,000 মাইনাস 2,40,000 বর্ধিতটা। দেখো ইকুয়াল টু কত দাঁড়ালো? 80,000। এবার মজার জিনিস দেখো, এটা 2 নম্বর। এই 80,000 এইটা কগুণ? 3 গুণ। আমি কি করলাম? 1 নম্বর থেকে 2 নম্বরের 3 গুণ বাদ দিলাম, পাই। মানে বুঝতে পেরেছে? আমি 1 নম্বরটা থেকে এর 3 গুণ বাদ দিলাম, তাহলে 1 নম্বরটা কত ছিল? x প্লাস ওয়াই ইজুকাল টু 2,40,000। এটা 3 গুণ, 3 দিয়ে গুণ করছি, তাহলে 3 4 12x/10 প্লাস 9y/10 ইজুকাল টু এটাও 2,40,000। বাদ দিয়ে দাও। এইটা যদি এখান থেকে এটা বাদ দেবে, মাইনাস 2x/10, এটা থেকে এটা বাদ দাও, দেখো y/10 ইকুয়াল টু 0। দেখো এখান থেকে আমাদের x/y বেরিয়ে যাবে। তার মানে আমরা কি পেলাম? y/10 ইজুকাল টু 2x/10। 10 10 কেটে গেল, তাহলে কত দাঁড়ালো? y ইজুকাল টু 2x। তার মানে ঘোড়ার মূল্য গরুর মূল্যের দ্বিগুণ। প্রুভড। প্রমাণ শেষ। বোঝা গেছে? এবার আমাদের আজকের 7 নম্বর অঙ্কটা একটু দেখে নেওয়া যাক। 6টা অঙ্ক হয়েছে,
আমরা আজকে 12টা অঙ্ক করব। আমরা অর্ধেক রাস্তা পার হয়ে এসেছি। 7 নম্বর অঙ্কটা একটু দেখে নেওয়া যাক। তাহলে 7 নম্বর অঙ্কটা তোমরা দেখে নিয়েছো। দেখো, এই অঙ্কটা অনেক রকম ভাবে করে, কিভাবে করে আমি জানি না, আমি এভাবে করছি। দেখো, 5% কমিশন দিয়েছে। এই কমিশনটা কিসের ওপর দেয় জানো তো? ধার্য মূল্যের উপর, অর্থাৎ বইয়ের উপর যে দামটা লেখা থাকে। তোমরা বই কিনতে গেছো, দোকানদার তোমাদেরকে রিবেট দিয়েছে, জামা কাপড় কিনতে গেছো, রিবেট পেয়েছো। এই রিবেটটা কিসের উপর দেওয়া থাকে? তার গায়ে যে দামটা লেখা থাকে। তার গায়ে কখনো কেউ ক্রয় মূল্য লিখে রাখে না, কেউ ক্রয় মূল্য লিখে রাখে না, সেটা অত্যন্ত গোপন জিনিস। তাহলে রিবেট সবসময় হয় কার ওপর? ধার্য মূল্যের ওপর। তাহলে আমরা এখানে লিখছি, দেখো, ধার্য মূল্যের ওপর 5% কমিশন দিয়ে বিক্রয় মূল্য কি হবে? কি হবে? ধার্য মূল্যের কার উপর কমিশন দিয়েছে? বিক্রয় মূল্য, ধার্য মূল্যের উপর। তাহলে এখন যেটা বিক্রয় মূল্য, সেটা কি হবে? ধার্য মূল্যের 95%। 100% ছিল, 5% রিবেট দিয়েছে। এবার বলেছে লাভ। লাভ কিন্তু সবসময় হিসাব করা হয় ক্রয় মূল্যের উপর। তাহলে 14% লাভে বিক্রয় মূল্য, 14% লাভে বিক্রয় মূল্য ইকুয়াল টু কি হয়? লাভটা কার উপর হয়? ক্রয় মূল্যের সাপেক্ষে। খেয়াল রাখবে, ক্রয় মূল্যের 14% লাভ হয়েছে, তার মানে 114%। তাহলে রিবেট দেওয়া হয় কার উপর? ছাড় দেওয়া হয় কার উপর? ধার্য মূল্যের উপর। লাভ হয় কার উপর? ক্রয় মূল্যের উপর। আচ্ছা, এই যে ক্রয় মূল্যের 114%, এটাও তো বিক্রয় মূল্য, আর ধার্য মূল্যের 95%, এটাও তো বিক্রয় মূল্য। তাহলে এরা দুজন কি সমান নয়? হ্যাঁ, সমান। সুতরাং ধার্য মূল্যের 95% ইকুয়াল টু ক্রয় মূল্যের 114%। সুতরাং ধার্য মূল্য মানে ধার্য মূল্য কি হবে? ধার্য মূল্যের 100%। সেই জন্য ধার্য মূল্যের 100% বের করব। ইকুয়াল টু ক্রয় মূল্যের কত পার্সেন্ট হচ্ছে দেখি? 114 গুণ 100/95। দেখো, 19 দিয়ে কাটলো, 5 19 95, 19 দিয়ে কাটলো এটা 6, 5 দিয়ে কাটলো এটা 20, তার মানে 120%। তাহলে ধার্য মূল্য, প্রত্যেকে তার নিজের 100% মনে রাখবে। ধর কোনো একটা বের করছো, তার মানে তার 100% বের করলে সেটা বেরিয়ে যাবে। সুতরাং দেখো, খেয়াল করো, ধার্য মূল্য কি? ক্রয় মূল্যে 120%। সুতরাং ক্রয় মূল্যের ওপর 20% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করতে হবে। করলে কি হবে? 14% লাভ হবে। অ্যান্সার। আচ্ছা, এই অ্যান্সারটা ঠিক আছে কিনা নিজে কি করবে? ভেরিফাই করে নাও। তুমি ধরে নাও ক্রয় মূল্য, এটা ভেরিফাই, ক্রয় মূল্য ধরে নাও 100 টাকা, তাহলে 20% বাড়িয়েছো, তাহলে ধার্য মূল্য কত হলো? 120 টাকা। 5% রিবেট দিচ্ছ, তাহলে 120-র 5% কত? 120 গুণ 5/100। 5 এটা কাটলো 20, 20 এটা কাটলো 6, তার মানে 6 টাকা। আচ্ছা, 6 টাকা যদি ধার্য মূল্য 120 টাকা, 6 টাকা রিবেট,
তাহলে বিক্রয় মূল্য কত? দেখো 120 বিয়োগ 6, তার মানে 114 টাকা। দেখেছো 14% প্রফিট হয়েছে। 100 টাকায় কিনে 114 টাকায় বেচেছ, তার মানে অঙ্ক ঠিক আছে। পারলে এরম ভাবে অঙ্কগুলো ভেরিফাই করে নেবে। এবার আমরা আসি আমাদের 8 নম্বর অঙ্কে। 8 নম্বর অঙ্কটা কি আছে আমরা একবার পড়ে নিই। আচ্ছা, আমরা দেখে নিয়েছি। তাহলে এক ব্যবসায়ী 50 কিলোগ্রাম নিম্নমানের চায়ের সঙ্গে 30 কিলোগ্রাম উচ্চমানের চা মিশিয়েছে। কোনোটারই দাম আমরা জানি না, শুধু জানি কি উচ্চমানের চায়ের দাম নিম্নমানের চায়ের থেকে 5 টাকা বেশি। তাহলে আমরা ধরি মানে চায়ের মূল্য x টাকা প্রতি কেজি, মূল্য x টাকা প্রতি কেজি। সুতরাং উচ্চমানের চায়ের মূল্য x প্লাস 5 টাকা প্রতি কেজি পেয়ে গেলাম। তাহলে 50 কেজি নিম্নমানের চায়ের ক্রয় মূল্য 50x টাকা ও 30 কেজি, এটা ও, উচ্চমানের চায়ের ক্রয় মূল্য 30 গুণ x প্লাস 5 টাকা সমান সমান কত? 30x প্লাস 150 টাকা। এবার দেখো 50 আর 30 যোগ করলে পাচ্ছি 80 কেজি। এবার মিশিয়ে ফেলেছি, কিন্তু এবার নাম কি বলছি? মিশ্র চায়ের ক্রয় মূল্য 80 কেজির ক্রয় মূল্য পাচ্ছি। কোনটা কোনটা যোগ করলে? এটার সঙ্গে এইটা, 50 আর 30, 80x প্লাস 150 টাকা, 80 কেজির বিক্রয় মূল্য। তাহলে সুতরাং 1 কেজি মিশ্র চায়ের ক্রয় মূল্য কত দাঁড়াবে? 80x প্লাস 150 বাই 80 টাকা। তাহলে 1 কেজি চায়ের মিশ্র চায়ের ক্রয় মূল্য দাঁড়ালো এইটা। আচ্ছা, করে কত পার্সেন্ট লাভ হয়েছে? আমাদের 20% লাভ হয়েছে। সুতরাং 20% লাভে 1 কেজি মিশ্র চায়ের বিক্রয় মূল্য কত দাঁড়াবে? হবে, দেখো ক্রয় মূল্য হচ্ছে, ঘাবড়াবে না কখনো, 80 গুণ 120 বাই 100 টাকা। এবার আসো, তোমাকে কি বলেছে? এবার কাটাকুটি তো আমরা অনেক কিছু করতে পারি, করে দিই, কিছু কিছু কাটাকুটি করে দিই। 40 দিয়ে কাটলাম 2, 40 দিয়ে কাটলাম 3, 40 দুগুণে 80, 3 40 100 করি। তাহলে কত দাঁড়ালো? ইকুয়াল টু 3 দিয়ে গুণ হবে, 3 8 240x প্লাস 450 বাই 200 টাকা। এটা হচ্ছে বিক্রয় মূল্য, কত? 20% লাভে। আর আমাকে কি বলেছে? 5 টাকা 25 পয়সা কিলো দরে বিক্রি করাতে 20% লাভ হয়েছে। তাহলে প্রশ্নানুসারে এইটা ইজুকাল টু 5 টাকা 25। সুতরাং প্রশ্নানুসারে 240x প্লাস 450 বাই 200 ইজুকাল টু 5.25। গুণ করে দাও,
240x প্লাস 450 ইজ ইকুয়াল টু, দেখো 100 দিয়ে গুণ করলে 525 হতো, 2 দিয়ে গুণ করলে 1100, সরি 525 1050, 25 দুগুণে 1050 और 240x इज इक्वल टू, এই যা চলে গেল 600 और x इज इक्वल टू 600 বাই 240, 0 0 কেটে গেল, 12 দিয়ে কাটলো, 5 12 60, তার মানে 5 এর 2 টাকা, তার মানে 2.5 টাকা। তার মানে নিম্নমানের চা প্রতি কেজির ক্রয় মূল্য কত দাঁড়ালো? 2 টাকা 50 পয়সা। তাহলে উচ্চমানের চায়ের দাম কত? 5 টাকা যোগ করে দাও, 7 টাকা 50 পয়সা। এই হলো আমাদের অঙ্কটা, বাকিটা তোমরা করে নিতে পারবে। 8 পর আমরা আসছি 9 নম্বর অঙ্কে। 9 নম্বর অঙ্কটা কি আছে আমরা একবার দেখে নিই। তাহলে 9 নম্বর অঙ্কটা দেখে নিয়েছো। এই ফটোগ্রাফি সম্বন্ধে এখানে একটা যে ধারণাটা সবচেয়ে বেশি কাজে লাগে, দেখো একটা ফটো প্রিন্ট করার সময়, এখন আর এসব টেকনোলজি উঠে গেছে, কারণ এখন আর কেউ ফিল্ম দিয়ে ফটো তৈরি করে না, ফটো প্লেট তৈরি করে না। এখন ফটো তোলার জন্য এই প্রাথমিক খরচটা, ফিল্মের খরচটা নেই। আগে কি ছিল? ক্যামেরায় ফিল্ম দিয়ে ছবি তোলা হতো। সেখানে কি হতো? ফিল্ম দিয়ে ছবি উঠলো, সেই ফিল্মটার একটা দাম ছিল, তারপর সেটাকে ডেভেলপ করতে হতো, মানে সেটা থেকে নেগেটিভ তৈরি করতে হতো। এই জায়গায় একটা খরচ ছিল। এবার একটা নেগেটিভ তৈরি হয়ে যাওয়ার পর তার থেকে আমরা যত খুশি প্রিন্ট করতে পারি, ওই নেগেটিভ তৈরি করার খরচটা কিন্তু প্রথমবার, ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। এবার সে তো 5 টাকা খরচ করে ফেলেছে, হ্যাঁ, একটা ফটোকপি ওই যে নেগেটিভ তৈরি করতে 5 টাকা খরচ হয়ে গেল। এবার সে 1 টাকা 25 পয়সা লাগছে এবার কাগজে সেটা প্রিন্ট করতে, ফটোকপি কাগজের মধ্যে প্রিন্ট করতে খরচ করতে 1 টাকা 25 লাগছে। তাহলে সে যদি 2 টাকা বেচে, তাহলে তাকে তো ধরো 1 কপি সে ডেভেলপ করে 1 কপি প্রিন্ট করে 2 টাকায় বেচে দিল, তাহলে কি তার লাভ হবে? হবে না, কারণ তার তো মোট খরচ হলো কত? 6 টাকা 25 পয়সা, পেলো ক টাকা? 2 টাকা, তার লাভ হলো না। তাহলে লাভ করতে গেলে তাকে ওই 5 টাকাটা আগে তুলতে হবে। এই যে 75 পয়সা করে আপাত দৃষ্টিতে 1 টাকা 25 পয়সায় দিয়ে প্রিন্ট করে 2 টাকায় বেচছে, ফলে এই যে 75 পয়সা লাভ হচ্ছে, আসলে লাভ হচ্ছে না। 75 পয়সা লাভটা হবে যখন তার 5 টাকাটা উসুল হয়ে যাবে। খেয়াল রাখবে, আগে 5 টাকা কিন্তু তার লস আছে, প্রথমে যখন দিয়ে 5 টাকা সে লসে, কারণ ওইটার দাম কেউ, নেগেটিভের দাম কেউ দেয় না। তাহলে অঙ্কটা এবার আমরা কিভাবে সলভ করব? দেখো, আমরা এভাবে সলভ করব। ফটো প্লেট তৈরি করতে খরচ 5 টাকা, ক্লিয়ার? এবং এটা একবারই লাগে, আর খরচ লাগে না। 1 কপি ছাপতে খরচ 1 টাকা 25 পয়সা। 1 কপি বিক্রি করে পায় কত? 2 টাকা। সুতরাং আপাত লাভ, দেখো আমি কিন্তু লাভ লিখিনি, আপাত লাভ লিখছি, দেখে মনে হচ্ছে যেন 1 টাকা 25 পয়সা করে ছাপছে আর 2 টাকায় বেচছে, কিন্তু সে আগে কিন্তু এই টাকাটা খরচ করে রেখেছে। লোকটা যদি 1 কপি বিক্রি হয় তাহলে কিন্তু পুরোটাই লস, কারণ সে 6 টাকা 25 পয়সা খরচ করেছে, 2 টাকা মাত্র পেল। আপাত লাভ কত? 75 পয়সা। তার মোটের ওপর লাভ করতে হলে
মোটের ওপর লাভ করতে হলে ওই 5 টাকা আগে তুলতে হবে, ওই 5 টাকাটা তুলতে হবে যেটা দিয়েছে, সেটা কিন্তু এখানে পাচ্ছে না, 75 পয়সা পেল। তাহলে আমরা কি করি, 500-কে 5 টাকা মানে কত, 500 পয়সা, 75 দিয়ে ভাগ করেছি। দেখো ভাগ করতে আমি প্রথমে কাটাকুটিটা একটু করেই নি। এটা যখন ভাগ করবো 25 দিয়ে 3, এটা হলো 20, তার মানে 3 দিয়ে 20-কে ভাগ করা, তাহলে 3 6 18, 2 2 3। তাহলে দেখো এতগুলো কপি যদি সে তো বিক্রি করতে পারে, তাহলে তার 5 টাকাটা উঠে গেল। এবার তুমি এতগুলো কপির ক্ষেত্রে তুমি দেখো মোট উৎপাদন ব্যয় কত, 5 টাকা প্লাস এত গুণ 1 টাকা 25 করলে দেখবে এতগুলো ফটো বিক্রি করে যে 2 টাকা করে পাচ্ছি, ইন্টু 2 করলে তার সঙ্গে সমান হয়ে যাচ্ছে। কে এখন কিন্তু প্রশ্ন হচ্ছে 6 পূর্ণ 2/3 কপি কি বিক্রি হয়? একটা ছবি কেটে অর্ধেক বিক্রি হয়, 3 ভাগ করে 2 ভাগ হয় না। সুতরাং তাকে অন্তত 6 পূর্ণ, দেখো 6টা কপিও যদি বিক্রি করে তাহলেও তার লস হবে, কিন্তু অন্তত 7টি কপি এর থেকে বেশি বিক্রি করতে হবে যদি লোকসান না হতে হয়। তার মানে আগে তো তাকে 5 টাকাটা উসুল করে নিতে হবে, 5 টাকা তুলতে গেলে তাকে এতগুলো কপি বেচতে হবে। তারপর থেকে সে যত কপি বানাবে, এতগুলো কপি বানার পর কি হলো, তার যত টাকা আয় তত টাকা ব্যয়। এরপর থেকে যত 1 কপি করে সে বেচবে, প্রত্যেকটাতে 75 পয়সা করে লাভ হবে। এবার থেকে তার শুধু লাভ হবে, এটাই। এবার এই অঙ্কের দ্বিতীয় পার্ট আছে, কটা কপি বিক্রি করলে 20% লাভ হবে। ধরি x কপি বিক্রি করলে 20% লাভ হবে। দেখো x কপির ক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে, দেখো 5 টাকা ডেভেলপমেন্ট চার্জ প্লাস x ইন্টু 1.25 টাকা। x কপির বিক্রয় মূল্য কত, 2x টাকা, 2 টাকা করে প্রতিটা বেচেছে। তাহলে এই যে 2x টাকাটা, এটা হচ্ছে 20% লাভে। তাহলে 20% লাভে বিক্রয় মূল্য কত হচ্ছে, কত হবে, এটা হচ্ছে ক্রয় মূল্য, খেয়াল রাখো। তাহলে 5 প্লাস 1.25x, এইটা 20% লাভে, তাহলে 120/100। প্রশ্নানুসারে 5 প্লাস 1.25x ইন্টু 120/100, দিস ইজ ইকুয়াল টু কত, 2x। অঙ্ক হয়ে গেল, একটা 0 কেটে গেল। আরো আমি 2 দিয়ে কাটতে পারি, এটা 6, এটা 5, গুণ করে দাও, 5 6 30 প্লাস 6 এটা হচ্ছে 7.5x ইজ ইকুয়াল টু 10x, আর 30 ইজ ইকুয়াল টু, এটা দিয়ে গেলে 2.5x, আর x ইজ ইকুয়াল টু 30/2.5 সমান 12। এবার আজকে আমাদের 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কটা কি আছে একবার আমরা দেখে নিই। এবার আজকে আমাদের 10 নম্বর অঙ্ক। আচ্ছা, 10 নম্বর অঙ্কটা আছে কি আছে একবার পড়ে নিই। তাহলে 10 নম্বর অঙ্কটা পড়েছো, পরপর দুবার x% আর y% ছাড় দেওয়ার পর,
তাহলে খেয়াল করো, আমরা এখানে লিখছি, ধরি ধার্য মূল্য, এখানে এক্স আর ওয়াই ধরা আছে, তো আমি এ ধরব, এ টাকা। আচ্ছা, পরপর দুবার ছাড় দেওয়া মানে কি? একবার X% ছাড় দেবো, যে টাকাটা থাকবে তার উপর X% দেবো, Y% দেবো। তাহলে X% ছাড়ের পর বিক্রয় মূল্য কি হবে? X% ছাড় দেওয়ার পর বিক্রয় মূল্য, সেটাতে আমি বিক্রি করবো না, তারপর আবার আমি Y% ছাড় দেবো, এ ইন্টু 100 মাইনাস এক্স বাই 100 টাকা। আমরা এভাবে করেছিলাম 100 মাইনাস এক্স টাকা। এবার দেখো, এখন এইটা হচ্ছে ধার্য মূল্য হয়ে গেল, ছাড় তো হয়ে গেছে। এবার যে Y% ছাড়টা দেবে সেটা কার ওপর? এর ওপর। এই মূল্যের ওপর Y% ছাড় দিলে বিক্রয় মূল্য কত দাঁড়াবে? তাহলে এখানে দেখো দাম কত, এ ইন্টু 100 মাইনাস এক্স বাই 100 টাকা। ছাড় দিল কত? Y%, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 100 মাইনাস ওয়াই বাই 100 টাকা। তুমি এর পার X% বের করে বিয়োগ করতে পারো, Y% বিয়োগ করতে পারো, কিন্তু আমি এভাবে করি না, একেবারে করে দেবো। এবার এই হলো আমার একটা সূত্রের মতো হলো, যে আমার কোনো একটা জিনিসে মুদ্রিত মূল্য যদি এ টাকা হয়, তাহলে এই টাকা হবে বিক্রয় মূল্য। এবার আমার অঙ্কটাতে আসো, কি বলেছে? মুদ্রিত মূল্য 400 টাকা, তার মানে এর মান 400। তাহলে এ ইজুকাল টু 400 টাকা হলে বিক্রয় মূল্য কত? খেয়াল করো, বিক্রয় মূল্য এইটা হয়ে যাবে, তার মানে 400 গুণ 100 মাইনাস এক্স বাই 100 ইন্টু 100 মাইনাস ওয়াই বাই 100। তুমি কিছু 100 কাটতে পারো, এটা কেটে একটা 25 করতে পারো, করে তুমি কত পাবে? 100 মাইনাস এক্স ইন্টু 100 মাইনাস ওয়াই বাই 25 টাকা। এইটা তোমার একটা অ্যান্সার। দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে? বিক্রয় মূল্য, এটা 1 নম্বর ছিল, বিক্রয় মূল্য 400 টাকা হলে, দেখো বিক্রয় মূল্য মানে করতে এইটা, আগে আমার কি কে ছিল? এ ছিল এইটা ছিল 400, এখন এইটা 400 বলেছে, তার মানে আমরা কি পেলাম? এ ইন্টু 100 মাইনাস এক্স বাই 100 ইন্টু 100 মাইনাস ওয়াই বাই 100 ইজুকাল টু 400। আমাকে কি জানতে চেয়েছে? কত টাকা লেখা ছিল, তার মানে এ কত, এটাকে এটা দিয়ে ভাগ, তাহলে 400 বাই, এগুলো ভাগ হয়ে যাবে কিন্তু, 100 মাইনাস এক্স বাই 100 ইন্টু 100 মাইনাস ওয়াই বাই 100। তাহলে এই দুটো 100 400-র সঙ্গে গুণ হয়ে যাবে, 4 পিঠে দুটো শূন্য ছিল, এবার 6টা শূন্য হয়ে যাবে, বাই 100 মাইনাস এক্স ইন্টু 100 মাইনাস ওয়াই, এত টাকা। এটার একটা অ্যান্সার। এই হলো আমাদের দুটো অঙ্ক। এবার আসি আমরা আমাদের 11 নম্বর অঙ্কে। আচ্ছা, 11 নম্বর অঙ্কটা একটু দেখে নাও, ঠিক আছে? 11 নম্বর অঙ্কটা তোমরা দেখেছো, কি বলছে? একটি শ্রেণীতে মোট 75 জন ছাত্রছাত্রী ছিল, তার মধ্যে ছাত্র সংখ্যা তত পার্সেন্ট ছিল ছাত্রী। তাহলে আমরা এখানে কি করি? ধরি ছাত্র সংখ্যা এক্স জন, সুতরাং ছাত্রী সংখ্যা
এক্স জনের x%, তার মানে কত, এক্স ইন্টু এক্স বাই 100, তার মানে x²/100 জন। সুতরাং ছাত্র প্লাস ছাত্রী কত, ছাত্র হচ্ছে এক্স, ছাত্রী হচ্ছে x²/100। তাহলে প্রশ্ন যে এইটা ইজুকাল টু 75, প্রশ্ন যেটা 75, আর x² 100 দিয়ে গুণ করছি প্লাস 100x ইজুকাল টু 7500 হলো। আর দেখো x² প্লাস 2 ইন্টু এক্স ইন্টু এটা 50 লেখা যায়। তাহলে এর সঙ্গে 50 যদি যোগ করে দাও বাদিকটা পূর্ণবর্গ হয়ে যাবে। আর সমীকরণ তো বাদিকে যা যোগ করবে ডান দিকে সেটাও যোগ করতে হবে। তাহলে দেখো এটা কত হয়ে গেল, এক্স প্লাস 50 এই দিকটা দেখো 10,000 হয়ে গেছে, তার মানে 100²। তার মানে এক্স প্লাস 50 ইজুকাল টু 100, যেহেতু এক্স গ্রেটার দেন 0। কারণ এটা তো মনে রাখবে 100², এটা শুধু 100² এইটা নয়, 10,000 নয়, -100² করলেও এটা পাওয়া যায়। তাহলে এক্স যদি নেগেটিভ হওয়ার সম্ভাবনা থাকতো তাহলে সেখানে মাইনাস মানটাও নিতে হতো। আর এক্স ইজুকাল টু কত, 50। তাহলে ছাত্র কজন, 50। এবার আমাদের 12 নম্বর অঙ্কটা একটু দেখে নেওয়া যাক, ভালো করে অঙ্কটা একবার দেখে নাও। তাহলে অঙ্কটা দেখেছো। তাহলে অসাধু ব্যবসায়ী সে কি করছে, পাইকারের থেকে যখন মাল কিনছে তখন তাকে 20% ঠকাচ্ছে। মানে ব্যাপারটা কেমন হচ্ছে, সে দাড়িপাল্লা দিয়ে যখন ওজন করছে তখন পাইকার দেখছে তো 100 কেজি, পাইকারকে দেখাচ্ছে 100 কেজি, কিন্তু সে নিচ্ছে কত কেজি, 120 কেজি, 20% ঠকিয়ে দিল। এবার ক্রেতাকে বিক্রি করার সময় যখন খুচরো ক্রেতা যারা কিনছে, তুমি আমি যাচ্ছি, আমরা যখন কিনতে যাচ্ছি তখন আমাদেরকে কিভাবে ঠকাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 100 কেজি, আমাদের দেখাচ্ছে এই দেখুন 100 কেজি আপনাকে দিলাম, কিন্তু দিচ্ছে ক কেজি, 80 কেজি। ক কেজি দিচ্ছে, 80 কেজি। তাহলে এইটা খেয়াল রাখবে। তাহলে সে কেনার সময় দাম দেয় 100 কেজির, কিন্তু নেয় কত, 120 কেজি। খেয়াল করো, 100 কেজি দাম দিল কিন্তু নিয়ে নিল 120 কেজি। বিক্রি করার সময় ওখানে দাম দিয়েছিল, এখানে হচ্ছে দাম নেয় 100 কেজির, কিন্তু দেয়, ওখানে দেয় কত কেজি, মাত্র 80 কেজি। তার মানে সে 80 কেজি মালকে 100 কেজি বানাচ্ছে। তাহলে 120 কেজিকে কত কেজি বানাচ্ছে, সে তো 120 কেজি কিনে এনেছে। তাহলে সে যা মালটা কিনেছে তার 80 কেজিকে সে 100 কেজি করে বিক্রি করছে। তার মানে 80 কেজিকে 100 কেজি বানাচ্ছে কখন, বিক্রির সময়। সুতরাং এই যে 120 কেজি কিনেছিল, তাহলে 120 কেজিকে কত কেজি বানাচ্ছে, 100 গুণ 120/80 কেজি। তার মানে কাটো, 40 দিয়ে কাটলো 3 এর 2, 2 দিয়ে কাটলো 50,
তার মানে 150 কেজি। এবার ভাবো সে আসলে কিনেছে কত, অফিসিয়ালি কাগজে কলমে কিনেছে কত, 100 কেজি। কাগজে কলমে বেচলো কত, 150 কেজি। তার মানে সে যদি ধরে নাও প্রত্যেকটা জিনিসের দাম ক্রয় মূল্য ছিল 1 টাকা কেজি কেনার সময়, তাহলে সে কত 100 টাকার জিনিস কিনেছে। আর সে ওই ক্রয় মূল্যের দরেই বেচেছে, অর্থাৎ 1 টাকা কেজি করে বেচেছে, কিন্তু ক কেজি বেচেছে, 150 কেজি। তার মানে কত টাকার বেচেছে, 150 টাকার। এবার এখানে দেখো প্রতি কেজি মূল্য, প্রতি কেজির ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য আমি 1 টাকাও ধরতে পারি, 100 টাকাও ধরতে পারি, 100 ধরতে পারি, ওয়াইও ধরতে পারি, যা ধরি অঙ্ক একই হবে। আমি এক্স ধরি করি, এক্স টাকা হলে সে কিনলো 100 এক্স টাকায় আর বেচলো কত, 150 এক্স টাকায়। তাহলে লাভ কত, 50 এক্স টাকা। শতকরা লাভ কত, দেখো লাভ হচ্ছে 50 এক্স, ক্রয় মূল্য হচ্ছে 100 এক্স ইন্টু 100, এক্স এক্স 100 100 কেটে গেল, মানে 50। তার মানে সে 50% লাভ করছে। কিন্তু সে কি দেখাচ্ছে, যে আমি দেখো 1 টাকা কেজি দরে কিনেছি, কিন্তু এক্স টাকা কেজি দরেই বেচে দিচ্ছি। তাহলে ছাত্ররা তোমরা এই 12টা অঙ্ক দেখলে, এই 12টা অঙ্ককে তোমরা বারবার প্র্যাকটিস করবে, আবার নিজেরা করবে, বুঝে করবে, না পারলে এই ভিডিওটা আবার দেখবে। আশা করি তোমরা অঙ্কগুলো পারবে। ভালো থাকবে, সাবধানে থাকবে, আর তোমাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল। খুব সাবধানে থাকবে, আর সবাইকে খুব ভালো থাকতে হবে, কিন্তু খুব ভালো থাকবে।